লাস্ট নাইট হরর স্টেশন 3 AM এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি দেবজ্যোতি আপনাদের জন্য নিয়মিত নিয়ে চলে আসি বেশ কিছু বাছাই করা রোমাঞ্চকর রহস্য ও ভৌতিক গল্প সংকলন। আজ আপনারা শুনবেন শুভময় মণ্ডলের কাহিনী ডাকিনীর মায়াজালে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের গল্প শুভময় মণ্ডলের কাহিনী ডাকিনীর মায়াজালে, প্রথম পর্ব। শক্তি বা অস্ত্র সে যত অব্যর্থই হোক না কেন, তাকে সংবরণ করতে জানা ভীষণ জরুরি। মহাভারতেও আছে অর্জুন এবং অশ্বত্থামা দুজনেই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ জানতেন, কিন্তু অর্জুন জানলেও অশ্বত্থামা জানতেন না তার নিয়ন্ত্রণ পদ্ধতি। ফলে কি হলো, বিশ্ব ধ্বংস হবার উপক্রম হলো দুই সর্বোচ্চ বিধ্বংসী মারণাস্ত্রের প্রয়োগে। শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে অর্জুন নিরস্ত হলেন, কিন্তু অশ্বত্থামা নিরুপায়। অস্ত্র সংযোগ করে ফেলায় তিনি বাধ্য হলেন তার অস্ত্রকে ওই একবারের জন্যই প্রয়োগ করতে। গুরু দ্রোণাচার্য তার পুত্রের চরিত্র সম্পর্কে এতটাই স্থির ও নিশ্চিত ধারণা পোষণ করতেন যে পুত্রবাৎসল্যের কারণে বাধ্য হয়ে তাকে ওই মরণাস্ত্র প্রয়োগ শেখালেও কেবল একবারই প্রয়োগ করার মতো অস্ত্র শিক্ষাটুকুই দিয়েছিলেন। শিক্ষাদানের সময় শিক্ষকের দূরদর্শিতা কেন এত জরুরি এর থেকেই বোঝা যায়। অশ্বত্থামা সেদিন অস্ত্র সংবরণ করতে না পেরে তখনও ভূমিষ্ঠ না হওয়া পিতৃহীন পরীক্ষিতকে নিধন করেছিলেন উত্তরার গর্ভে। তন্দ্রাও সেই একই ভুল করে বসল। আজ শেখা ডাকিনী বিদ্যা প্রয়োগ করতে বসে নিজেরই শিশুকন্যাকে তার বলি করে ফেলে। পরীক্ষিতকে বাঁচানোর জন্য তো স্বয়ং শ্রীকৃষ্ণ হাজির ছিলেন, কিন্তু তন্দ্রার তার গুরুমাতা পারেননি তাকে তখনও সেই শিক্ষা দিতে, যার দ্বারা সে শিশুটির প্রাণ রক্ষা করতে পারত। অগত্যা মা হয়েও নিজের সন্তানকেই মেরে ফেলার গ্লানি গ্রাস করে ফেলল তন্দ্রাকে। সংসার ধর্ম ত্যাগ করল সে। মূল কাহিনীর সূত্রপাত ঘটে এই ঘটনার বহু আগে। তন্দ্রা নিজেই তখনও জন্মায়নি। ওর শাশুড়ি মা মাধবী দেবী তখন সবে তার পুত্র জয়কে জন্ম দিয়েছেন। সেই সময় জয়দের প্রতিবেশী রুনু ও তার ভাই বিশু আত্মহত্যা করে তাদের বাড়িতে। বিশু গলায় ফাঁস আটকে মারা যায়, আর রুনু মারা যায় অগ্নিদগ্ধা হয়ে। গায়ে জ্বলন্ত অগ্নিশিখা নিয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসে সে ঝাঁপ দিয়েছিল পুকুর ঘাটে, কিন্তু পুকুরে জল কম থাকায় সে নিজের গায়ের আগুন নেভানোর আর সুযোগ পায়নি। এই দুই আত্মহত্যারই কোনো অফিসিয়াল রেকর্ড নেই। বিশু ও রুনুর একমাত্র দাদা কিনু তখন অন্যত্র বাস করত। বাড়িতে ছিল শুধু তাদের বৃদ্ধা মা। তার অনুরোধেই গ্রামের লোকেরা শ্মশানে ওই দুজনের শবদাহ করে দেয়। তাদের মৃত্যু নিবন্ধন কেউ করায়নি, এমনকি পিণ্ডদানও হয়নি। মাধবী দেবী তুলা রাশির জাতক হওয়ায় তার মাঝে সাঝেই সাক্ষাৎ হয়ে যেত অতি প্রাকৃত বস্তু বা বিষয়ের সঙ্গে। দু একটা উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। রাতের খাওয়া দাওয়ার পর এঁটো বাসনগুলো ধোয়ার জন্য ওই পুকুর ঘাটে এসেছেন মাধবী। ধোয়ার কাজও প্রায় সমাপ্ত হয়ে এসেছে। এমন সময় পিছন থেকে একেবারে রুনুর গলায় যেন মাধবী দেবীকে কেউ ডাকল। মাধবী দেবী পিছন ফিরে দেখেন
কেউ নেই। তার স্বামী গরুগুলোকে গোয়াল বাড়ির চালায় বেঁধে তখন ওই দিকেই ফিরছিলেন। তিনি তার সাথেই দ্রুত বাড়ি ফিরে আসেন। একদিন মধ্যরাতে আকাশ জ্যোৎস্নায় ভরা। সেদিন জয়কে বাথরুম করাতে উঠেছেন। শুনতে পেলেন পাশের রান্নাঘরে তার স্বর্গীয়া খুড়শাশুড়ি সুর করে করে মুড়ি ভাজছেন। আগে গ্রামের দিকে বাড়ির গিন্নিরা নিজের নিজের বাড়িতেই ধান সিদ্ধ করতেন, ঢেঁকিতে সেই ধান ভানতেন আর সেই চালের মুড়িও ভাজতেন। ভোরবেলা উনুন জেলে চাল নাড়তে বসতেন। দীর্ঘদিন ধরে কাঠের হাতায় গরম চাল নাড়ার ব্যথা ভুলে থাকতে তাদের বেশিরভাগ জনই সুর করে গান ধরতেন। কেউ পাঁচালি, কেউ আত্মীয় বিয়োগের কাহিনী, এই সব নিয়ে। কতবার তো বাসন ধুয়ে বাড়ি ফিরতে ফিরতে মাধবী দেবী দেখেছেন তার সামনে দিয়েই হন হন করে হেঁটে ধুতি পরা খালি গায়ে স্বর্গীয় চাটুর্যে মশাই দুর্গা বাড়িতে গিয়ে ঢুকলেন। এরা কেউই তার কোনো ক্ষতি করেননি, শুধু দর্শন দিতেন। কেন দিতেন তাও তখন জানতেন না মাধবী দেবী। তাদের বক্তব্য তখন না তিনি বুঝতে পেরেছেন, না বুঝতে চেয়েছেন। কিন্তু এখন বুঝতে পেরেছেন কেন তারা বারবার দর্শন দিতেন, কি কথা তারা বোঝাতে চাইতেন তাকে দর্শন দেবার বা আওয়াজ দেবার মধ্যে দিয়ে। এর কয়েক বছর পর গঙ্গা পার্শ্ববর্তী কোনো এক গ্রামে বিয়ে করে আসেন সরমা। তন্দ্রাকে তিনি জন্ম দেবার আগে নিয়মিত তন্ত্রমন্ত্র, কালাজাদু, বশীকরণ এইসব নিয়ে চর্চা করতেন। আশপাশের এমন কোনো তান্ত্রিক, কাপালিক, ওঝা বৈদ্য ছিল না যার কাছে তিনি যাননি। অনেক ঠাকুর বাড়ি যেখানে এইসব ঝাড়ফুঁক করানো বা শেখানো হয় তিনি সেখানে নিত্য যাতায়াত করতেন। তার বহুদিনের সুপ্ত ইচ্ছে ছিল তিনি তন্ত্র সাধনা করে মহাতান্ত্রিক ও খনার মতো ভবিষ্যৎ দ্রষ্টা হবেন। নিজের পারিপার্শ্বিক সব কিছু থাকবে তার নিয়ন্ত্রণে। এর জন্য দায়ী অবশ্য তার বাপের বাড়ির লোকজনই ছিল। একদিকে তারা দেবদ্বিজে ভক্তিশীল ছিল, আর অন্যদিকে তাদের কেউই এই বিষয়ে অত্যুৎসাহী সরমাকে বিশেষ গুরুত্বই দিতেন না কখনো। এই দ্বিচারিতা বাধ্য করে সরমাকে এমন কিছু করতে যাতে বাড়ির লোকজন তাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। তিনি তখন থেকেই গোপনে তন্ত্র সাধনা করতে ও কালা জাদু শিখতে শুরু করে দেন। তার বাড়ির লোকজন তখন কিছুই জানত না। নিজে বিশেষ পড়াশোনা না জানলেও এই সমস্ত অপশিক্ষায় তার প্রত্যুৎপন্নমতি ও প্রতিভা দেখতে পেয়েছিলেন তার তন্ত্রগুরুরা। খুব দ্রুত তিনি তার সেই শিক্ষায় অগ্রগতিও করেন। আর তার সেই শিক্ষার দৌড় প্রথম দেখে তার বাড়ির লোকেরাই। নিজের শিক্ষার হাত কতটা পেকেছে তা দেখাতে প্রথমবার তিনি তার শিশু খুড়তুতো বোনের ওপর প্রয়োগ করেন নিজের বিদ্যা। শিশুটি চনমনে ক্রিয়ারত অবস্থায় থাকাকালীনই আচমকা নেতিয়ে পড়ে। বাড়ির লোকজন ডাক্তার, বদ্যি, ওঝার কাছে দৌড়াদৌড়ি করেও কোনো ওষুধপথ্যেই তাকে সুস্থ করে তুলতে পারে না। 48 ঘন্টা মৃত প্রায় হয়ে পড়ে থাকার পর বাচ্চাটাকে বোধহয় আর বাঁচানো যাবে না এই ভেবে যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল, তখনই সরমা নিজের হাতযশ দেখালেন। নিজেরই মন্ত্রে বাঁধা শিশুটির বাঁধন আলগা করে দিয়ে তাকে নিজের তন্ত্রবিদ্যার সাহায্যে মন্ত্রপুত জল ছিটিয়ে পুনর্জীবিত করে তুললেন। সবাই খুব খুশি হলো তার তন্ত্র সাধনার জোর দেখে।
সঙ্গে তাকে সমীহ করতেও শুরু করল। সরমা তখন থেকেই তন্ত্রবিদ্যায় তার সমস্ত জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি করে যেতে থাকেন। তিনি গৃহবধূ হয়ে এসে প্রথম রাতেই স্বামীকে জল পড়া সেবন করিয়ে নিজের এমন বাধ্য করে নিয়েছিলেন যে সে আজও তার কথায় উঠবোস করে। তার শাশুড়ি ছিলেন এমনিতেই সরল সাধাসিধে, তার ওপরে ছেলেও বৌমার বশ হয়েছে দেখে তিনিও ম্রিয়মাণ থাকেন। তিনি কোনোদিনই তাকে জোর গলায় কথা পর্যন্ত বলেননি। সরমার একচ্ছত্র রাজত্ব চলে তার শ্বশুর বাড়িতে, কিন্তু তার মনে দুঃখ ছিল একটাই, তার মেয়ে হয়েও তন্দ্রা মায়ের এত গুণ, এত তন্ত্রমন্ত্র শিক্ষার প্রতি কোনো আগ্রহই দেখায়নি কখনো। সরমা বারবার চেষ্টা করেছেন তার মেয়েকে নিজের মতো তান্ত্রিক বা সাধিকা না হোক, অন্তত তন্ত্রমন্ত্রে যথেষ্ট জ্ঞানার্জন করিয়ে শক্তিশালিনী করে তুলতে। শ্বশুরবাড়ি গিয়ে সেও তাহলে তার মতোই রাজ করতে পারবে। তন্দ্রা নিজের মাকেই সব থেকে বেশি ভয় করে পৃথিবীতে। তার তন্ত্র সাধনা ও তার ক্ষমতা সম্পর্কে ভালো মতো জ্ঞান ছিল, তাই এই বিষয়টা থেকেই ভয়ে সে দূরে দূরে থাকত। তন্দ্রার মনে বরাবর ভয় ছিল ওই সব তন্ত্র সাধনা টাধনা তার দ্বারা হবার কর্ম নয়। জোর করে সে যদি তন্ত্রমন্ত্র নিয়ে জোরজার খাটাতে যায় তো নিজেরই না সর্বনাশ করে বসে। সেই ভয়েই তার মা যখনই তাকে ওই সব শেখানোর কথা বলতো, সে কোনো না কোনো অজুহাতে সেটা ঠিক এড়িয়ে যেত। কখনোই তন্ত্রমন্ত্র নিয়ে মায়ের সাথে আলোচনায় বসেনি। কুমারী অবস্থায় সে বরাবর মাকে এড়িয়ে গেছে, কিন্তু বিয়ের পর যখন জয়দের বাড়িতে আসলো তখন তার মায়ের অদ্ভুত ঔৎফুল্য দেখে সে একটু আগ্রহী হয়ে উঠল বিষয়টা জানতে। সরমা তাকে জানালেন তার শ্বশুর বাড়ির আশপাশে একাধিক অতৃপ্ত আত্মার ছড়াছড়ি, তার মতো তন্ত্র সাধিকার জন্য এক অতি সাধের পরিবেশ। এখানে তিনি থাকার সুযোগ পেলে, এমনকি সেও নিজে চাইলে কয়েকদিনের মধ্যেই মায়ের মতোই অমন ক্ষমতাশালী হতে পারবে। সেও ওই রকম তন্ত্রবল লাভ করতে পারবে আর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এতদিন ধরে নিজেকে সামলে রেখেছিল তন্দ্রা, তবুও শেষ পর্যন্ত মায়ের সাথে হাত মেলাতেই হলো তাকে, আর নিজের সর্বনাশটাও সে নিজেই তখন করে বসল। ওদিকে মাধবী দেবীর পরিবারের লোকজন তার ওইসব অতি প্রাকৃত বিষয় বা বস্তুর দর্শন সম্পর্কে জানত, তাই তারাও তাকে একটু সাবধানে পাশ থেকে সহযোগিতা করত। তাই হয়তো মাধবী দেবীর কোনো ক্ষতিও হয়নি। তাদের বাড়িতে গৃহদেবী ছিলেন স্বয়ং মা দুর্গা। হয়তো তার অধিষ্ঠান থাকার ফলেও মাধবী দেবীর কোনো ক্ষতি হয়নি তখনও। যাই হোক, এর কয়েক বছর পর তাদের প্রতিবেশী সেই কিনু সপরিবারে বাড়িতে ফিরে এলো। বেশ কয়েক বছর থাকলো ওই বাড়িতে। তারপর হঠাৎ বাড়ি ঘরদোর বিক্রি করে চলে গেল। জয় তখন সাবালক হয়ে উঠেছে প্রায়। তার অনুরোধ আর সেই সঙ্গে মাধবী দেবীও স্বামীকে বলায় দুর্গা মন্দির সংলগ্ন কিনুর বাড়িটা তারা কিনে নেন। জমি বাড়ি কেনার সময় সাধারণত লোকে তার বাস্তু দেখে নেয়, জমির ইতিহাস জেনে নেয়, কিন্তু সেসব কিছুই করলেন না তারা কিনুর এই বাড়িটা কেনার সময়। একে তো প্রতিবেশী, তার ওপর তারাও দীর্ঘদিনের পরিচিত হওয়ায় আর বাড়িটার সম্পর্কে কোনো অভিযোগ না শোনায় তারা স্থির বিশ্বাসেই বাড়িটা কেনেন। কাহিনীতে জটিলতা শুরু হয় ওইখানেই। তাদের যা করা উচিত ছিল
বিশ্বাসের বশবর্তী হয়ে তা না করায় বাড়িটার বর্তমান পরিস্থিতি তাদের কাছে অজ্ঞাতই থেকে গেল। সেটা করলেই জানতে পারতেন ওই বাড়ির বাস্তুচরিত্র নষ্ট হয়ে গেছে। বাড়িটার মাটিও দূষিত হয়ে পড়েছে। শুধু ওই মায়ের মন্দির সংলগ্ন হওয়ায় তার দূষণের প্রভাব পড়েনি কারোর ওপর। সেই জন্যই তারা বুঝতেই পারেননি আসলে টাকা দিয়ে তারা এক টুকরো জমি শুধু না, সঙ্গে অনেকগুলো অতৃপ্ত আত্মার যন্ত্রণাও কিনে ফেলেছেন। ওই আত্মাদের মধ্যে প্রধান দুজন ছিল রুনু আর বিশু। বাকিরা তাদের আশ্রিত। নিজেদের বাড়িতে তারা মুক্তির অপেক্ষায় দিনের পর দিন অপেক্ষা করেছিল। বৃদ্ধা মায়ের অসহায়তার কথা ভেবে তারা শান্তই ছিল প্রথমে। মাধবী বা তার মতো কাউকে পেলে তারা নিজেদের অস্তিত্ব জানান দিত, কিন্তু এসব করেও মুক্তির কোনো সুযোগ তারা পেত না। এরপর কিনু সপরিবারে ফিরলে তার মা তাকে বলেছিল ভাই বোনের আত্মার শান্তির জন্য গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসতে, কিন্তু কিনুর আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় সে তা করে উঠতে পারেনি। কিনুর মন থেকেও কোনো সদিচ্ছা ছিল না বলেই মনে হয়। তাই রুনু আর বিশু তাকে নানাভাবে প্ররোচিত করতে শুরু করলেও সেসবে বিশেষ পাত্তা দেয়নি সে। বাধ্য হয়েই তখন রুনু আর বিশু অত্যাচার শুরু করে। আরও কঠিনভাবে নিজেদের উপস্থিতি বারবার প্রমাণ দিতে থাকে। রীতিমতো ত্রাস হয়ে ওঠে তারা। আমাদের আজকের গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে, তাই সম্পূর্ণ শুনতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ stay tuned and do not forget to like, share and subscribe to our YouTube channel and click the bell icon for notifications. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।